সো আজকে ক্লাসে আমরা একটু প্রসিড করব। আমরা একটা বা দুটো প্রবলেম দেখব, সাথে হচ্ছে আমাদের ডিফারেন্ট এন্ড কন্ডিশনে আমাদের যে ইকুয়েশনটা যে ভ্যারি করবে সেই এটা দেখব আমরা আজকে। সো কলামটা মানে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এ খুব বেশি মানে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, ইম্পর্টেন্স আছে, বাট কলামে অ্যাপ্লিকেশন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যত বেশি তার থেকে বেশি অ্যাপ্লিকেশন বেশি হচ্ছে এটা মেশিন ডিজাইনের, এটা অ্যাপ্লিকেশন বেশি। সো মেশিন ডিজাইনের মানে ইন্ট্রোডাকশন হওয়ার জন্য যতটুকু আমাদের দরকার ততটুকু আমি তোমাদের মোটামুটি এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ততটুকু আমি কভার করব, ঠিক আছে। এর বেশি পড়াতে গেলে জিনিসটা চলে যাচ্ছে মেশিন ডিজাইনের পার্টে চলে যাচ্ছে। সো আমার মনে হয় এক্সট্রা বেশি কিছু দেখায় লাভ নেই, কজ আমাদের সিলেবাসটাও তো আগে ফার্স্ট অফ অল সিলেবাসটা কভার করতে হবে, যেহেতু আমরা শুরুর দিকে কিন্তু মোটামুটি স্লোলি প্রোগ্রেস করছি। সো আমাদের যেহেতু হাতে এখন কতদিন ক্লাস হয় আমি জানি না, তারপরও ট্রাই করতেছি যে টাইমের মধ্যে আমাদের সিলেবাসের যতটুকু আছে শেষ করার জন্য। যেমন আমার পার্টে আরো দুইটা টপিক আছে, একটা আছে হচ্ছিল টর্শন আর একটা হচ্ছে তোমার ফেলো থিওরিস, ঠিক আছে। সো টর্শনটা ইম্পর্টেন্ট, টর্শনটা দেখাতে হবে, এবং ফেলো থিওরিসটাও ইম্পর্টেন্ট। ফেলো থিওরিস আমি জানি না তোমরা কতটুকু মানে ইনটেক করতে পারবা, সেটা ডিপেন্ড করে। ফেলো থিওরিসটা এই জন্য লাস্টে পড়াচ্ছি কজ তোমাদের মোটামুটি সবগুলা টপিক কভার করে দেওয়ার পরে স্ট্রেস স্ট্রেন কলাম বিম তারপরে বিমের ডিফ্লেকশন এই টপিকগুলো কভার করে যাওয়ার পরে লাস্টে ফেলো থিওরিস পড়াইলে আমরা এগুলো অ্যাপ্লিকেশনগুলো মানে খুব ইজিলি বুঝতে পারবো। এবং কলাম ফেলো থিওরিস এই দুইটার মানে কন্টিনিউয়াস প্রসেস থাকবে তোমাদের এখানে, কিন্তু এমন না যে এটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এ পড়ার পরে এটা আর পড়া লাগবে না, এরকম কিছু না। মেশিন ডিজাইনে ফেলো থিওরিস এর আরো অনেক ডেপথে অ্যাপ্লিকেশন আছে, অ্যাজ ওয়েল এস কলামেও আমরা যে ম্যাথ গুলো দেখতেছি খুব সিম্পল ম্যাথ, বাকলিং লোডের ফর্মুলা ইউজ করে, অয়লার থিওরির এইগুলো অ্যাজাম্পশনস গুলো ইউজ করে, বা ডিফারেন্ট এন্ড কন্ডিশনের বেসিসে ইউজ করে আমরা সিম্পল কলামের প্রবলেম কিন্তু খুবই ইজি, কোনো ঝামেলা নাই। আমরা আজকে দুইটা প্রবলেম দেখবো, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, দেখলেই তোমরা বুঝতে পারবা। সো আজকে যে জিনিসটা আমরা দেখব, লোডটা কি স্যার, যে লোডে ওই জিনিসটা ভেঙে যাবে? হ্যাঁ, ক্রিটিক্যাল লোড হচ্ছে মানে আলটিমেট লোড। ক্রিটিক্যাল লোড মানে হচ্ছে আলটিমেট লোড, আর কিছু না, ঠিক আছে। সো এখন ক্রিটিক্যাল লোড হচ্ছে আলটিমেট লোড হচ্ছে তোমার যেমন হচ্ছিল ইয়ের জন্য, এটা আবার ভ্যারি করবে দুই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, একটা হচ্ছিল ডাকটাইল ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল। ব্রিটেল ম্যাটেরিয়ালের জন্য আমরা কিন্তু আলটিমেট লোডটাকে কিন্তু মানে ক্রিটিক্যাল লোড ধরতে পারি, কিন্তু ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য আমরা কি আলটিমেট লোড ধরবো নাকি ইল লোডটাকে ধরবো? মানে ডিফরমেশন যেখান থেকে শুরু করবে তোমার, এমন তো না যে আমি ডিফরমেশন হইলে চলবে। ইল লোডটাকে ধরবো। হ্যাঁ হ্যাঁ, একটা কলাম যদি ডিফর্ম হয়ে যায় তাহলে কি তোমার আলটিমেটলি মানে তুমি যে জবটার জন্য এটাকে অ্যাসাইন করছো সেটা কি সাকসেসফুল হচ্ছে? অবভিয়াসলি না। মানে এটা ইল্ড হওয়া যাবে না, কোনো কিছুই হওয়া যাবে না, ইল্ড হওয়া যাবে না। যেমন ব্রিটাল ম্যাটেরিয়াল ইল্ড হবে না, ডাইরেক্ট ফ্র্যাকচার হবে, ঠিক আছে। কিন্তু ডাকটাইল ম্যাটেরিয়াল একটা পার্টিকুলার লিমিট পর্যন্ত কিন্তু একটা ডিফরমেশন দিবে, যেটাকে হচ্ছে ইল্ড পয়েন্ট বলতেছে, মানে ইল্ডিং হয়ে দেন হচ্ছে আলটিমেট পয়েন্ট যাচ্ছে। সো আমার খেয়াল করবা যে যখন তোমার একটা কোশ্চেনে একটা কলামের কথা বলা থাকবে, তুমি আগে ফার্স্ট অফ অল ডিটারমাইন করবা যে হোয়েদার ইট ইজ ডাকটাইল অর ব্রিটেল। যদি ডাকটাইল হয় তাহলে কিন্তু তোমাকে কিন্তু যে ফ্যাক্টর অফ সেফটি বা সেফ লোডটা যখন ক্যালকুলেট করবা, সেফ লোডটা ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে, তোমার যে আলটিমেট লোড যেটা হলো তুমি ব্রিটেলের ক্ষেত্রে কনসিডার করছিলা, কিন্তু ইল্ডের ক্ষেত্রে তুমি সেটাকে কনসিডার করতেছো ইল লোড। সো ইল লোডকে তুমি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ডিভাইড করলে তুমি যে লোডটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার জন্য সেফ লোড, ইউজেবল লোড, ঠিক আছে। সো তুমি অনেক সময় কিন্তু ম্যাটেরিয়ালের কথা বলে দেওয়া থাকে যে কনসিডার দিস ম্যাটেরিয়াল ইজ ব্রিটেল ম্যাটেরিয়াল, ঠিক আছে। সো তোমার কিন্তু সেখানে দেখা যাবে যে ফর দিস ব্রিটেল ম্যাটেরিয়াল দ্য আলটিমেট লোড এই। আবার যদি অনেক সময় দেওয়া থাকে ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য তুমি কলামটা সেফ লোড বের করো, সেই ক্ষেত্রে তোমাকে কনফিউজ করে দেওয়ার জন্য ডাকটাইল ম্যাটেরিয়ালে তোমার আলটিমেট লোডও দেওয়া থাকলো, ইল লোডও দেওয়া থাকলো। এখন তুমি যদি তালে যদি আলটিমেট লোডকে ফ্যাক্টর অফ সেফটি বাদ দিয়ে যদি তুমি সেফ লোড বের করো, তাহলে কিন্তু তোমার ম্যাথটা ভুল হবে। তার মানে তুমি ইল্ডিংটা কনসিডারেশনে রেখে দিছো, মানে তোমার কলাম মানে বেন্ড করুক বাকেল করুক যা ইচ্ছে তাই করুক তোমার কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি এটা করলে কি চলবে? ডাকটাইলের ক্ষেত্রে আলটিমেট লোড আর ইল লোড মোটামুটি একই আসবে না? ডাকটাইলের ক্ষেত্রে আলটিমেট লোড আর ইল লোড একই কিভাবে আসে?
ইল হচ্ছে হলো একটা কন্টিনিউয়াস মানে একটা লিমিট পর্যন্ত প্লাস্টিক ডিফর্মেশন। ডাকটাইলের ক্ষেত্রে ধরাই হয় যে 10 to 12% পর্যন্ত তোমার ডিফর্মেশন হবে, ঠিক আছে? সো 10 to 12% পর্যন্ত ডিফর্মেশন হয়ে যাওয়ার পরে তুমি আলটিমেট পয়েন্টে পৌঁছাবে। তুমি জাস্ট চিন্তা করো, জাস্ট হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভের দিকে চিন্তা করো। স্ট্রেস স্ট্রেন কার্ভে তুমি প্রপোর্শনাল লিমিটের পরে কিন্তু ইল পয়েন্ট পাচ্ছ। ইল পয়েন্টের পরে কিছুটা ডিফর্মেশন পাওয়ার পরে দেন হচ্ছে তুমি আলটিমেট পয়েন্ট পাচ্ছ। হ্যাঁ ঠিক আছে, আলটিমেট পয়েন্ট ভ্যারি করতে পারে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল। কোন ম্যাটেরিয়াল ক্ষেত্রে ইল পয়েন্ট আলটিমেট পয়েন্টের গ্যাপ অনেক কম হতে পারে, কোন ম্যাটেরিয়াল ক্ষেত্রে আলটিমেট পয়েন্ট ইল পয়েন্টের গ্যাপ আরো বেশি হতে পারে। তুমি ইল পয়েন্ট হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ডিফর্মেশন দিচ্ছে, কোন ম্যাটেরিয়াল হয়তো 3% 4% ডিফর্মেশন দেওয়ার পরে ওটা ভেঙে যাচ্ছে, কোন ম্যাটেরিয়াল হয়তো 10-12% ডিফর্মেশন দেওয়ার পর ভেঙে যাচ্ছে। কিন্তু এখন এটা যেহেতু ভ্যারিয়েবল, এটা কোনো ম্যাটেরিয়ালের জন্য ফিক্স না। সো তুমি ধরে নিবা যে ডাক্তার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে আমার ইল পয়েন্টে হচ্ছে আমাকে আলটিমেট পয়েন্ট হিসেবে কনসিডার করতে হবে। তুমি মনে করো বিল্ডিং এর জন্য একটা কলাম ডিজাইন করলা, এন্ড কলামে যদি বেন্ড হয়, তুমি কি চাবা যে কলামটা বেন্ড হইতে দিব আমি? অবভিয়াসলি না। ওইটাও তো একটা টাইপের ফেলার, আর এটাও তো একটা টাইপের ফেলার হিসেবে তোমাকে ধরে নিতে হবে। যদিও না কলামটা ব্রেক করতেছে, কোন ম্যাটেরিয়ালের ফেলারের ডেফিনেশনটা আমাদেরকে কিন্তু আগে ক্লিয়ার করতে হবে যে একটা ম্যাটেরিয়ালের ফেলার মানে কি। ফেলার হচ্ছে হলো তাকে আমি যে কাজটা করতে দিচ্ছি, হ্যাঁ তোমাকে আমি এই লোডটা নিতে দিচ্ছি, তুমি এই লোডটা প্রপারলি ক্যারি করবা, সে যদি এটা যদি প্রপারলি ক্যারি না করতে পারে তাহলে সেইটাই হচ্ছে সেই ম্যাটেরিয়ালের জন্য ফেলার লোড বা ফেলার, যে হ্যাঁ ম্যাটেরিয়ালটা ফেল করতেছে। ম্যাটেরিয়ালের ফেলার মানে এই না যে ম্যাটেরিয়াল ভেঙে চুরে একদম শেষ হয়ে যাচ্ছে, এরকম কিছু না। তোমাকে আমি একটা মেশিন বা একটা সিস্টেম চালাতে দিলাম, সে সিস্টেমটা বা মেশিনটা ভাইব্রেট করা শুরু করলো, অবভিয়াসলি সেটা তার তার জন্য হচ্ছে একটা মেকানিক্যাল বা ভাইব্রেটিং একটা ফেলার, ঠিক আছে? হয়তো সেটা মানে ডিমিনিশ হয়ে যাচ্ছে না বা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে না, কিন্তু এই জিনিসটা যদি আর বেশিক্ষণ তুমি চলতে দাও, সেটা কিন্তু একটা সময় পর আস্তে আস্তে মানে একদম বন্ধ হয়ে যাবে। সো তুমি কি ওই জিনিসটাকে চলতে দিবা? অবভিয়াসলি না। যখনই ভাইব্রেট করবে তুমি সাথে সাথে কি করবা? মেশিনটা শাট অফ করে দিবা। সো জিনিসটা এভাবেই চিন্তা করো যে যেহেতু আমি জিনিসটা শাট অফ করে দেওয়া মিনিংটাই হচ্ছে হলো আমি চাচ্ছি না যে মেশিনটা আমার মানে টোটালি একদমই মানে স্টলিং কন্ডিশনে বা একদম শাট অফ হয়ে যায়, এরকম চাচ্ছি না। ভাইব্রেট করতেছে, আমি মেশিনটাকে অফ করে আমি ইন্সপেকশন করতেছি, ইন্সপেকশন করলে দেখা যাবে যে তুমি অল্প কিছু মেইনটেনেন্স করলে তুমি প্রবলেমটা রিকভার করতে পারতেছো। আর যদি তুমি ওই ভাইব্রেশন নিয়ে যদি মেশিনটা চালায় যেতে থাকো, দেখা যাবে যে তোমার সেখানে মেইনটেনেন্স কস্ট অনেক বেড়ে যাবে। এটাকে রিপেয়ার করতে ইভেন এমন দেখা যায় যে এটা গিয়ার টিয়ার হয়তো তোমার হচ্ছিল মানে ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে, টিয়ার হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু দেখা যাবে যে তোমার যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি যদি কাজ করতে চাও, তুমি যদি এই ধরনের যে না আমি ভাইব্রেশন করাচ্ছি, ভাইব্রেশন হইতে হইতে তোমার মেশিনটা শাট অফ হয়ে গেল, দেখা যাবে যে তুমি এই মেশিনটা ঠিক করতে তোমার 7 থেকে 10 দিন লেগে যাবে। সো আলটিমেটলি তোমার প্রোডাকশন অফ থাকবে। এখন যদি কোনো একটা সিস্টেম যদি ভাইব্রেট করতে থাকে, তখন যদি তুমি ইমিডিয়েটলি একটা ডিসিশন দাও যে হ্যাঁ এটাকে অফ করে দিই, তুমি মোটামুটি 6 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে এটাকে রিপেয়ার করে একদিনের মধ্যে তুমি এটাকে চালিয়ে নিতে পারবা। তার মানে তুমি কিন্তু আলটিমেটলি তোমার 6টা দিন কিন্তু তুমি বাঁচাচ্ছ, তোমার প্রোডাকশনকে তুমি অফ করা থেকে তুমি সেভ করতেছো। সো তোমাকে এইভাবে চিন্তা করতে হবে। সো তোমার এইম থাকবে যে আমি কখনো ফেলার পয়েন্টের কাছে যাব না, আমি যতটা সম্ভব ফ্যাক্টর অফ সেফটি বেশি মেনটেন করব। যত বেশি ফ্যাক্টর অফ সেফটি বেশি মেনটেন করবো তত বেশি তুমি সেফ থাকবা। এটা হচ্ছে হলো আলটিমেট কথা। সো এই যে ভাইব্রেশনের কথা এখানে আমি নিয়ে আসছি, ভাইব্রেশনের সম্পর্কেও কিন্তু তোমরা মেকানিক্স অফ মেশিনারিতে মানে এইগুলো সম্পর্কে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে হলো আলটিমেট ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ন্যাচারাল ভাইব্রেশন, ফোর্স ভাইব্রেশন, সো এইগুলো রেজোনেন্স, এই সমস্ত টার্মগুলো সম্পর্কে তোমরা কিন্তু ভাইব্রেশনে দেখবা, তোমাদের স্যাররা যখন পড়াবে তখন দেখবা, তখন আরো ইন্টারেস্টিং লাগবে যে ভাইব্রেশনের ব্যাপারগুলো। মানে আমরা কিন্তু ভাইব্রেশন কিন্তু অলরেডি পড়ে আসছি, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কিন্তু আমরা দেখে আসছি ইন্টারে, বাট এগুলো অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আমরা কিন্তু এত ওইভাবে চিন্তা করিনি। এখন কিন্তু চিন্তা করতে হবে, কজ এই ভাইব্রেশনের সাথে একটা মেকানিক্যাল ফেইলিওর বা একটা ম্যাটেরিয়াল ফেইলিওর কিন্তু রিলেটেড, ঠিক আছে? সো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হলো মানে কলামের আমরা ক্রিটিক্যাল লোডের ফর্মুলা কিন্তু দেখে বলছি যে পাই স্কয়ার ইআই আই মিনিমাম ইফেক্টিভ লেন্থ স্কয়ার। সো আই মিনিমাম হচ্ছে হলো তোমার লেস মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে? সো এই লেস মোমেন্ট অফ ইনার্শিয়াটা কেন কনসিডার করতেছি, মানে হচ্ছে হলো এটা যদি আমি একটা কলামের যদি এক্স এবং ওয়াই এক্সিসে
যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করি, যে এক্সিস এর রেসপেক্টে আমার লেস মোমেন্ট অফ ইনার্শিয়া প্রোভাইড করতেছে, সেটা হোয়াট ইট ইন্ডিকেটস, সেটা ইন্ডিকেট করতেছে হচ্ছিল সেই এক্সিস এর রেসপেক্টে আমার ম্যাটেরিয়ালটা কম রেজিস্ট করতেছে বেন্ডিং করার থেকে। ঠিক আছে, তার মানে সেই এক্সিস এর রেসপেক্টে আগে বেন্ডিং হবে, অন্য এক্সিস এর রেসপেক্টে একটু পরে বেন্ডিং হবে। সো আমাকে লিস্ট মোমেন্ট অফ ইনার্শিয়াটা এই জন্যই ফাইন্ড আউট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছিল ইফেক্টিভ লেন্থ। সো ইফেক্টিভ লেন্থ কিন্তু আমার কিন্তু একটা কলামের টোটাল লেন্থ দেওয়া থাকতে পারে, বা টোটাল লেন্থটাকে কিন্তু আমার মানে এই বেন্ডিং বা বাকলিং এ কিন্তু পার্টিসিপেট করতেছে না। একটা পার্টিকুলার লেন্থের উপর হচ্ছিল আমার বেন্ডিং বা বাকলিং অ্যাকশনটা হচ্ছে, সেই লেন্থটাই হচ্ছিল আমার একটা কলামের জন্য ইফেক্টিভ লেন্থ। এখন কথা হচ্ছে একটা কলাম তোমার এটার উপর মানে লোডটা এক একভাবে ইম্প্যাক্ট হতে পারে। সো আমি এটাকে যদি ক্লাসিফাই করি, দেখো এখানে দেওয়া আছে যে ইফেক্টিভ লেন্থের 4টা কন্ডিশন দেওয়া আছে। একটা কন্ডিশন হচ্ছিল দুইটা এন্ডি হচ্ছিল আমার হিঞ্জ করা। ঠিক আছে, তোমরা মনে বিমে হিঞ্জ সম্পর্কে পড়ছো যে হিঞ্জে আমার মোশনটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, হিঞ্জ জয়েন্ট, রোলার মানে হিঞ্জ পয়েন্ট, রোলার পয়েন্ট, তারপরে হচ্ছে ফিক্স জয়েন্ট, তারপরে ফ্রি পয়েন্ট, এগুলো সম্পর্কে কিন্তু তোমরা অলরেডি দেখছো। তারপরে ওভারহ্যাঙ্গিং বিম কি জিনিস, তারপরে হচ্ছিল তারপরে প্রোব বিম কি জিনিস, এই ধরনের জিনিসগুলো মনে হয় তোমরা জানো নাকি? জানো তো নাকি? বলো তোমার তোমার হিঞ্জ পয়েন্ট আর রোলার পয়েন্টের মধ্যে পার্থক্য কি? মানে একটা বিমকে রোলার সাপোর্ট দিলাম আর একটা বিমকে হিঞ্জ সাপোর্ট দিলাম। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু কেসেস? রোলার আমার কয়টা মোশন রেস্ট্রিক্ট করতেছে আর হচ্ছিল হিঞ্জ কয়টা মোশন রেস্ট্রিক্ট করতেছে? স্যার রোলার দুইটা, হিঞ্জ তো স্যার রোলার মুভমেন্ট রেজিস্ট করে স্যার। দুইটা আছে। রোলার একটা স্যার, হিঞ্জ দুইটা স্যার। রোলার দুইটা বলতেছো কেন? যারা বলতেছো দুইটা, রোলার একটা মোশন রেজিস্ট করবে তোমার ভার্টিক্যাল এক্সিস। রোলার একটা ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যালটা, আর হচ্ছে আর হিঞ্জ হলো স্যার দুইটা। হিঞ্জ দুইটা। ঠিক আছে, বাট হিঞ্জ একটা জিনিস পারে না, সেটা হচ্ছে কি রোটেশন মোশনটা রেস্ট্রিক্ট করতে পারে না। তার মানে হিঞ্জের রেসপেক্টে কিন্তু রোটেশন হতে পারে। ঠিক আছে, কিন্তু ফিক্স যে জয়েন্ট মোমেন্টকে সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ, ফিক্স যে জয়েন্ট বা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা যে একটা ফিক্সড রেঞ্জে থাকে, সেই ফিক্সড রেঞ্জটা অ্যাকচুয়ালি আমার কি করতেছে, ভার্টিক্যালেও মোশন রেস্ট্রিক্ট করতেছে, হরিজন্টাল মোশনও রেস্ট্রিক্ট করতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল বা মোমেন্টটাকেও রেস্ট্রিক্ট করতেছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা কিন্তু এই যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তখন কিন্তু আমরা এই ধরনের মোশনগুলো কিন্তু মানে অ্যাপ্লাই করি যে হ্যাঁ ভার্টিক্যাল মোশন রেস্ট্রিক্ট করতেছে, হরিজন্টাল মোশন রেস্ট্রিক্ট করতেছে, রোটেশনাল মোশন রেস্ট্রিক্ট করতেছে, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, সো হিঞ্জের ক্ষেত্রে এবং হচ্ছে হলো এটা হচ্ছে বোথ এন্ড হিঞ্জ। ঠিক আছে, দুইটা এন্ডই হচ্ছে হিঞ্জ করা। এই পাঁচটা হচ্ছিল, সেকেন্ড কেসটা হচ্ছিল আমার ওয়ান এন্ড হচ্ছিল ফিক্সড, ওয়ান এন্ড হচ্ছিল ফ্রি। নাম্বার 3 কেস হচ্ছিল দুইটা এন্ডই হচ্ছিল আমার ফিক্সড, এবং নাম্বার 4 কেস হচ্ছিল একটা ফিক্সড একটা হিঞ্জ। সো এই 4টা কেস কিন্তু আমার কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকবে যে বোথ এন্ড হচ্ছিল একটা কলাম আমি কনসিডার করতেছি যেটা বোথ এন্ড হিঞ্জ, অর একটা পয়েন্ট হিঞ্জ আর একটা পয়েন্ট ফিক্সড, অর একটা পয়েন্ট ফিক্সড একটা পয়েন্ট ফ্রি, অর বোথ পয়েন্ট আর ফিক্সড। এখন এই যে 4টা কেসে আমার জিনিসটা কোথায় ভ্যারি করবে? ভ্যারিটা করবে হচ্ছিল ইফেক্টিভ লেন্থে ভ্যারি করবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি ইফেক্টিভ লেন্থ কিন্তু ডাইরেক্ট লেন্থের মানে ভ্যালুটা কিন্তু ইউজ করতে পারবো না। যেমন হিঞ্জের ক্ষেত্রে আমি ন্যাচারালি যেটা কনসিডার করব হচ্ছিল নরমাল যে লেন্থটা হচ্ছিল এলটাই হচ্ছে আমার ইফেক্টিভ লেন্থ। সো এখানে হচ্ছে টোটাল লেন্থটাই হচ্ছিল আমার মানে হচ্ছিল পার্টিসিপেট করতেছে হচ্ছিল আমার এই বেন্ডিং অ্যাকশনে বা বাকলিং অ্যাকশনে। তারপরে হচ্ছে হলো আমার যদি ওয়ান এন্ড ফিক্স ধরি, ওয়ান এন্ড ফ্রি ধরি, তাহলে এই ধরনের এন্ড কন্ডিশনের জন্য আমি ইফেক্টিভ লেন্থটা ধরে নিব এল ইকুয়ালস টু টুয়াইস এল। তার মানে টুয়াইস এল এর ইকুইভ্যালেন্ট হচ্ছে হলো আমার অ্যাকশন হচ্ছে এর উপর বেন্ডিং বা বাকলিং। ঠিক আছে, নাম্বার 3 কেস হচ্ছে হলো দুইটা এন্ড যখন ফিক্স থাকতেছে আমি টোটাল লেন্থের 50%টাকে আমি ইফেক্টিভ লেন্থ ধরে নিব যখন এল ইকুয়ালস টু এল বাই 2। এবং নাম্বার 4 কেস হচ্ছে হলো ওয়ান এন্ড ফিক্সড এবং ওয়ান এন্ড ফ্রি থাকলে আমরা এল ইকুয়ালস টু এল বাই রুট 2। সো এই যে 4টা কন্ডিশন এল ইকুয়ালস টু এল ইকুয়ালস টু টুয়াইস এল
L equals to L by 2, L equals to L by root 2। এই যে চারটা কন্ডিশন, এই চারটা কন্ডিশনে ইফেক্টিভ লেন্থের L এর যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তোমাকে মাথায় রাখতে হবে। সো মাথায় রাখলে কি হবে, যখন তোমাকে আমি বললাম যে একটা কলামের লেন্থ এত, কলামটা এই কন্ডিশনে আছে, তুমি কি করবা, ওই লেন্থের ভ্যালুটা ওই কন্ডিশন ওয়াইজে যে তুমি এল এর ভ্যালুটা এখানে বসাই দিবা। তোমাকে আমি বললাম যে একটা কলাম লেন্থ হচ্ছে হলো 4 মিটার, এটা ইফেক্টিভ লেন্থ কত, তুমি কি করবা, এল এর ভ্যালু 4 মিটার এখানে বসাবা, 4/2 ইফেক্টিভ লেন্থের ভ্যালু হচ্ছে 2। তোমাকে আমি বললাম যে একটা কলামের ভ্যালু হচ্ছে লেন্থ হচ্ছে 4 মিটার, এটার এক এন্ড ফিক্সড আর এক এন্ড ফ্রি, সো এটা ইফেক্টিভ লেন্থ কত, তুমি বলবো যে স্যার 2 × L 8 মিটার। ঠিক আছে, সো এই চারটা কন্ডিশন আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই জিনিসগুলো তো এমনি এমনি আসে না, এই জিনিসগুলো অবভিয়াসলি একটা থিওরিটিক্যাল একটা ডিরাইভেশনের মাধ্যমে আসছে, সেই ডিরাইভেশনটা আমি এখানে রাখছি। আচ্ছা, আমি আগে একটা প্রবলেম দেখাই নেই, প্রবলেম দেখালে তোমরা একটু বুঝতে পারবা। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, স্টিল রড 5 মিটার and 40 millimeter diameter is used as a column with one end fixed and other end free. সো এই যে one end fixed other end free, তুমি ধরে নিবা যে এটা কোন কেসের জন্য, কেস নাম্বার 2। এই তার মানে ইফেক্টিভ লেন্থ ইকুয়ালস টু টুয়াইস এল ধরতে হবে। সো তুমি কি করবা, যখন লেন্থের ভ্যালু ধরবা, দেখো ইফেক্টিভ লেন্থ আমরা কি করছি, টুয়াইস এল দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, এরপরে তোমার আস্তে আস্তে হচ্ছে ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল লোড বাই অয়লার ফর্মুলা, ইউলার ফর্মুলা এন্ড টেক ই এর ভ্যালু হচ্ছে 200 গিগাপ্যাসকেল। তুমি কি করবা, ইফেক্টিভ লেন্থের ভ্যালু বসাবা, তুমি অয়লার ফর্মুলার ইকুয়েশনটা ইউজ করবা, মোমেন্ট অফ ইনারশিয়া বের করবা, বের করার পরে তুমি ক্রিটিক্যাল লোড 2.48 কিলোনিউটনটা বের করে ফেলবা। সিম্পল একটা প্রবলেম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে ইফেক্টিভ লেন্থের যে ইকুয়েশনটা, ইফেক্টিভ লেন্থের ইকুয়েশনগুলো মানে তোমার কলাম উইথ বোথ এন্ড ফিক্সড, তারপরে কলাম উইথ ওয়ান এন্ড ফিক্সড, ওয়ান এন্ড ফ্রি, এখানে একটা ডিরাইভেশন দিয়ে দেওয়া আছে। এই ডিরাইভেশনটা কিছুই না, সিম্পল। এখানে একটা কলাম কনসিডার করছে যেটা দুইটা এন্ডের হিঞ্জ। কলামের কি করতেছে, আমরা একটা ভার্টিক্যাল কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করতেছি। এই লোড অ্যাপ্লাই করার জন্য আমার যে মানে যে মোমেন্টটা তৈরি হয়েছে, মোমেন্ট ডিউ টু দা বাই অ্যাপ্লাইং অফ ক্রিটিক্যাল লোড, সেই মোমেন্টটাকে আমি এখানে ইকুয়েশনটাকে বের করলাম। এই ডিরাইভেশনটা তোমাদের লাগবে না, জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি। তারপরে এরপরে কি করতেছে, এরপরে হচ্ছিল তোমাদের কি বিমের ডিফ্লেকশন নিয়ে কি পড়াইছে, শুরু করছে। ডাবল ইন্টিগ্রেশন মেথড কি শুরু করছে, স্লোপ ক্যালকুলেশন, ডিফ্লেকশন ক্যালকুলেশন। জি স্যার, ডাবল ইন্টিগ্রেশন শুরু করছে, শেষ হয়ে গেছে, এখন এরিয়া মেথড। তাহলে তো আমার মনে হয় যে EI = d2y/dx2, এটা তো না বোঝার কিছু নেই, এটা তো বুঝছো নাকি, এই মোমেন্ট ইকুয়ালস টু EI d2y/dx2, এটা কিভাবে আসলো, এটা কিন্তু ডাবল ইন্টিগ্রেট করলে পরে স্যার এটাকে ডাবল ইন্টিগ্রেট করলে আমি কিন্তু, সিঙ্গেল ইন্টিগ্রেট করলে আমি পাবো কি, ডিফ্লেকশন পাবো নাকি পাবো, স্লোপ পাবো, কোনটা পাবো? সিঙ্গেল ইন্টিগ্রেশন করলে কি পাবো আর ডাবল ইন্টিগ্রেশন করলে কি পাবো বলো? সিঙ্গেল স্লোপ আর ডাবল স্লোপ স্যার, সিঙ্গেল ডিফ্লেকশন। সিঙ্গেল স্লোপ আর ডাবল হচ্ছে তোমার ডিফ্লেকশন, মানে y এর ভ্যালুটা পেয়ে যাবে, এই তো। আর স্লোপ হচ্ছে dy/dx, এই তো। সো এখানে কিছুই না, এই ডাবল ইন্টিগ্রেশন মেথডে এই ফর্মুলাটা ইউজ করছে, করার পরে এরকম একটা ইকুয়েশন আসে। ইকুয়েশন আসার পরে একটা ডিফারেনশিয়াল একটা সলিউশন বের করছে। সলিউশনটাকে আমি এন কন্ডিশনে, বাউন্ডারি কন্ডিশনে অ্যাপ্লাই করে সলভ করলে এরকম একটা ফর্ম চলে আসে যে ক্রিটিক্যাল লোড ইকুয়ালস টু পাই স্কয়ার ইউআই EI ডিভাইড বাই L স্কয়ার। তার মানে L স্কয়ার মানে কি, মানে ইফেক্টিভ লেন্থ L ইকুয়ালস টু L ধরছে। তার মানে আমরা এখানে কি বলছিলাম যে বোথ এন্ড হিঞ্জের জন্য আমরা L ইকুয়ালস টু L ধরছি। ঠিক আছে, এখন যদি আমরা বোথ এন্ড হিঞ্জের জায়গায় যদি আমি বলি যে বোথ এন্ড ফিক্সড হবে, তাহলে L ইকুয়ালস টু কি হবে, L/2। সো যখন আমরা ফিক্সড কন্ডিশনের জন্য এই ইকুয়েশনটা ডিরাইভ করব, তখন আমার L এর জায়গায় এখানে কি চলে আসবে, L/2 চলে আসবে। ঠিক আছে, এখানে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, কলাম উইথ ওয়ান এন্ড ফিক্সড, ওয়ান এন্ড ফ্রি। সো এটার জন্য আমার ফিগার একে দেন হচ্ছে ইকুয়েশনটা সলভ করার পরে আমি আলটিমেটলি এই যে L ইকুয়ালস টু টুয়াইস L, এই জিনিসটা আমরা পেয়ে যাব। সো এই প্রত্যেকটা কেস কিন্তু, মানে আমি এখানে একটা ডিরাইভেশন দেখাইছি, এইভাবে ডিরাইভ করে করে কিন্তু সলভ করা যায়। ঠিক আছে, এখন তোমাদের যদি খুব বেশি ইচ্ছা থাকে যে স্যার আমি প্রত্যেকটা ডিরাইভেশন ডিটেইলস দেখবো, বইয়ে অনেক সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া আছে, তোমরা দেখবা, দেখার পর না বুঝলে আমাকে জিজ্ঞেস করো।
খুব বেশি ইম্পর্টেন্ট না এই ডেরিভেশন গুলো, জাস্ট বোঝার জন্য। অনেকে বলতে পারে যে স্যার এই জিনিসটা কোত্থেকে আসলো, আপনি l ইকুয়ালস টু l লিখলেন, টুয়াইস l লিখলেন, l/2 লিখলেন, l/√2 লিখলেন, কোত্থেকে আসলো? এইটা টোটালটাই আমার এই মোমেন্টের ইকুয়েশনটাকে ডিরাইভ করে ডিফারেন্সিয়াল জেনারেল সলিউশন বের করে আমি আলটিমেট ক্রিটিক্যাল লোডের ইকুয়েশনটা বের করব। ঠিক আছে, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে বের করলে আমার এই ফাইনালে এই কন্ডিশনগুলো আমরা পেয়ে যাচ্ছি। সো এটা তোমরা চাইলে ডিটেইলস তোমরা বই থেকে দেখে নিতে পারো, কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে আস্ক করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এটা গেল। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা তোমাদের একটু দেখাই। এখানে সিম্পল একটা প্রবলেম দেওয়া আছে, a hollow alloy tube 4 meter long with external and internal diameter 40 millimeter and 25 millimeter respectively. So একটা hollow diameter একটা টিউব দেওয়া আছে, internal outer diameter দেওয়া আছে, was found to extend up to 4.8 millimeter under a tensile load of 60 kilonewton. ঠিক আছে, সো একটা 60 kilonewton টেনসাইল লোডে আমার হচ্ছিল একটা হলো টিউব হচ্ছে 4.8 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। ঠিক আছে, ফাইন্ড দ্য বাকলিং লোড ফর দ্য টিউব উইথ বোথ এন্ড পিন্ড অর হিঞ্জড, কোনো সমস্যা নাই। অলসো ফাইন্ড দ্য সেফ লোড অন দ্য টিউব টেকিং এ ফ্যাক্টর অফ সেফটি 5। ঠিক আছে, সো আমাদেরকে এখানে বের করতে হবে হচ্ছিল এই বাকলিং লোড বা ক্রিটিক্যাল লোডটা কত সেটা বের করতে বলছে বোথ এন্ড হিঞ্জ কন্ডিশনের জন্য। আরেকটা বের করতে বলছে হচ্ছিল আমাদের সেফ লোড কত, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে দেওয়ার জন্য। সো আমাদের বাকলিং লোডের ফর্মুলা আমরা জানি পাই স্কয়ার EI ডিভাইড বাই L স্কয়ার, যেহেতু বোথ এন্ড হিঞ্জ সো L ইকুয়ালস টু আমরা L লিখতেছি। ঠিক আছে, এখানে আর চেঞ্জ হচ্ছে না। সো এখান থেকে আমার এই ইকুয়েশনটা সলভ, ক্রিটিক্যাল লোডের ভ্যালুটা পাওয়ার পরে, ক্রিটিক্যাল লোড বা বাকলিং লোড পাওয়ার পরে আমি এটাকে যদি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা সেফ লোডটা পেয়ে যাই। সো এটা নিয়ে ডাউট থাকার কথা না। এরপরে এখানে আমাদের এই ভ্যালুটা বের করার জন্য আমাদের যে জিনিসটা দরকার, একটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আর একটা দরকার হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া ফর হলো টিউব আমরা কিন্তু ফর্মুলা জানি, পাই 64 d টু দি পাওয়ার 4 মাইনাস স্মল d টু দি পাওয়ার 4। আর এরিয়ার ভ্যালুটাও আমরা জানি, এরিয়া কিভাবে বের করতে হয় সেটাও জানি। স্ট্রেনটা বের করতে জানি, ডিফরমেশন L ডিভাইড বাই টোটাল লেন্থ L। মডুলাস অফ ইলাস্টিসিটিও জানি, স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন। সো এই ইকুয়েশনগুলো বের করে আমি ফাইনালি সেফ লোডটা ফাইন্ড আউট করব। এটা কিন্তু খুব বেসিক একটা প্রবলেম, যে ক্রিটিক্যাল লোড, সেফ লোড, তারপরে মোমেন্ট অফ ইনারশিয়া, মডুলাস অফ ইলাস্টিসিটি, স্ট্রেন, সবকিছুরই অ্যাপ্লিকেশন কিন্তু এই একটা প্রবলেমের মধ্যে আছে। ঠিক আছে, সো তোমার প্রবলেমের টাইপ হবে কিন্তু এরকম। সেখানে প্রবলেমে হয়তো হলো টিউবের জায়গায় একটা নরমাল টিউবও বলে দেওয়া থাকতে পারে, বা একটা রেক্টেঙ্গুলার একটা বারের কথা বলে দেওয়া থাকতে পারে, একটা সার্কুলার বারের কথা বলে দেওয়া থাকতে পারে, বা একটা আই সেকশন একটা বারের কথা বলে দেওয়া থাকতে পারে। তোমরা আই সেকশন, টি সেকশন এগুলো মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেশন শিখছিল না তোমাদের মেকানিক্স অফ মানে বেসিক মেকানিক্সে? আই সেকশন, তারপরে হচ্ছিল টি সেকশন, এগুলো মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো কি দেখছিলা? যদি দেখে থাকো আমি নেক্সট ক্লাসে একটা প্রবলেম দেখাবো কলামের আই সেকশন বিমের উপর বা টি সেকশন বিমের উপর। তখন আমাদের তার মানে কিন্তু তোমাকে কিন্তু মোমেন্ট অফ এই যে এখন তুমি নিজেই বুঝতেছো যে তোমার মেকানিক্স এর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু তুমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এ বেশি দূর আগাইতে পারবে না। আমার কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে কিন্তু এখানে বেশি কথা বলার দরকার ছিল না। ঠিক আছে, তার মানে তোমার আমি ধরে নিব যে তোমার মেকানিক্সে তুমি মোমেন্ট অফ ইনারশিয়া, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েড, এই বেসিক ক্যালকুলেশন গুলো তুমি পারো। অ্যাডভান্স না পারলেও তুমি বেসিক জিনিসগুলো পারো। সো আমি এক্সপেক্ট করবো তুমি বেসিক জিনিসগুলো তুমি ইজিলি ক্যাচ করতে পারবা। ঠিক আছে, সো আমি নেক্সট ক্লাসে মোমেন্ট অফ ইনারশিয়া অফ আই সেকশন, টি সেকশনের কিছু প্রবলেম দেখাবো কলামের। সো সেগুলো দেখলে তোমাদের হয়তো জিনিসগুলো আবার রিক্যাপ করতে পারবা, আর কোনো প্রবলেম বা ডাউট থাকলে আমাকে জানাতে পারবা। সো লাস্ট টপিক আজকে ক্লাসে, তোমাদের 4-5 মিনিটস আছে, আমি আরেকটা টপিক একটু দেখাই দিই। আরেকটা টপিক হচ্ছিল, সেই টপিকটাকে নাম হচ্ছিল আমাদের স্লেন্ডারনেস রেশিও। সো এই স্লেন্ডারনেস রেশিওটা কি জিনিস, সেই জিনিসটাকে
আমরা যদি ডিফাইন করতে চাই, সবার আগে আমাদের ডিফাইন করতে হবে হচ্ছে হলো মানে ইউলার ফর্মুলাতে চলে আসতে হবে। আমাদের ইউলার যে ফর্মুলাটা, ঠিক আছে, ইউলার ফর্মুলার অ্যাজাম্পশন গুলো কি কেউ বলতে পারবা? দুই একটা অ্যাজাম্পশন একটু বলো তো। ইউলার ফর্মুলার অ্যাজাম্পশন দুই একটা বলো তোমরা। কলামটা ইনিশিয়ালি স্ট্রেট থাকবে, কলামটা ইনিশিয়ালি স্ট্রেট থাকবে, ভেরি গুড। তারপরে লোড পিওরলি এক্সিয়াল হবে। পিওরলি এক্সিয়াল হবে, ভেরি গুড। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই লোডটা কোন পর্যন্ত, মানে ইউলার কলামের জন্য আমরা এই লোডটা কোন পর্যন্ত কনসিডার করব? প্রপোর্শনাল লিমিট। আপ টু প্রপোর্শনাল লিমিট, ভেরি গুড। আপ টু প্রপোর্শনাল লিমিট পর্যন্ত কিন্তু আমরা ইউলার কলামে কিন্তু কনসিডার করব। সো ইউলার কলামে যদি আপ টু প্রপোর্শনাল লিমিটের বাইরে চলে যায়, সো আমি কিন্তু এটাকে আর কনসিডার করতে যাব না। সো ইউলার কলামে কিন্তু ফার্স্ট এন্ড ফরমোস্ট মানে যে জিনিসটা সবচেয়ে বেশি লিমিটেশন, যেটা যেটা আপ টু প্রপোর্শনাল লিমিট পর্যন্ত এই কলামের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। বিয়ন্ড প্রপোর্শনাল লিমিট এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লিকেবল না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন যেহেতু হচ্ছে, তার মানে কি হচ্ছে, তার মানে তোমার একটা কলামের জন্য তার ক্রিটিক্যাল লোড কি প্রপোর্শনাল লিমিটের বাইরে গেলে কি তোমার ইউলার কলামের ফর্মুলা কি তুমি অ্যাপ্লাই করতে পারবা? করতে পারবা না, করতে পারবা না। তার মানে ইউলার কলাম ইজ অ্যাপ্লিকেবল ফর দিস কন্ডিশন। এই ক্রিটিক্যাল লোডের যে স্ট্রেস এবং প্রপোর্শনাল লোডের যে স্ট্রেস বা প্রপোর্শনাল লোড ইজ মাস্ট বি গ্রেটার দেন ইওর ক্রিটিক্যাল লোড। ঠিক আছে, একটা কলামের ক্রিটিক্যাল লোড যাই হোক না কেন সেটা তার প্রপোর্শনাল লিমিটের মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, তার মানে এই ক্রিটিক্যাল লোডের ভ্যালুটা কিন্তু প্রপোর্শনাল লিমিটকে ক্রস করে যেতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আপ টু প্রপোর্শনাল লিমিটে ক্রস করে গেলে কিন্তু আর ইউলার ফর্মুলা, তোমার যদি ক্রিটিক্যাল লোড যদি তুমি অ্যাপ্লাই করলা, তোমার মানে তুমি ক্যালকুলেট করলা, তোমার পার্টিকুলার কলামের ম্যাটেরিয়ালের জন্য তার প্রপোর্শনাল লিমিট চলে আসলো একটা, দেখলা যে এটাকে এই ক্রিটিক্যাল লোড এটাকে এক্সিট করে চলে যায়, তাহলে কিন্তু আমরা ইয়ের জন্য মানে ইউলার ফর্মুলা কিন্তু ক্রিটিক্যাল লোডের এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, আমাদেরকে তখন র্যাঙ্কাইন ফর্মুলার দিকে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, র্যাঙ্কাইন বা জনসন ফর্মুলার দিকে যেতে হবে, জনসন কলামের দিকে যেতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে আপ টু প্রপোর্শনাল লিমিট পর্যন্ত আমরা অয়লার বা ইউলার ফর্মুলাটা ইউজ করতে পারবো। প্রপোর্শনাল লিমিটকে ক্রস করে চলে গেলে ক্রিটিক্যাল লোডের ভ্যালুটা, তখন কিন্তু আমাদের জনসন কলাম, র্যাঙ্কাইন কলাম এই জিনিসগুলোকে বা এই কলামের ফর্মুলা গুলাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে জনসন কলাম, র্যাঙ্কাইন কলাম বা র্যাঙ্কাইন ফর্মুলা বা জনসন কলামের যে ফর্মুলা গুলা, এগুলো কিন্তু ডিটেলস কিন্তু মেশিন ডিজাইনে পড়ানো হয়। তখন কিন্তু হঠাৎ করে যখন তোমার সামনে আসবে ইউলার কলাম কি জিনিস, জনসন কলাম কি জিনিস, তখন কিন্তু তুমি বুঝবা যে স্যার এই কথাটা বলছিল যে প্রফেশনাল, তার মানে যখনই জনসন কলাম চলে আসছে তখনই তোমাকে ধরে নিতে হবে যে এটা ক্রিটিক্যাল লোডের ভ্যালুটা প্রফেশনাল লিমিটকে এক্সিট করে চলে গেছে। ঠিক আছে, তার মানে এর মধ্যে ইউলার কলামটা বা ইউলার কলামের অ্যাজাম্পশনটা অ্যাপ্লিকেবল না, এটা জনসন কলামের ক্রাইটেরিয়ার মধ্যে চলে গেছে। সো তোমাকে জনসন কলামের ফর্মুলা নিয়ে কাজ করতে হবে। সো মেশিন ডিজাইনে কিন্তু তোমার মানে থাউজেন্ডস অফ ফর্মুলা কিন্তু তোমার বইয়ে আছে। ঠিক আছে, সো থাউজেন্ডস অফ ফর্মুলা কিন্তু তোমাকে মেমোরাইজ করা লাগবে না, তোমাকে কিন্তু ফাইনাল এক্সামে কি করবে জানো, মানে ওপেন বুক এক্সাম হবে। ওপেন বুক এক্সাম মানে হচ্ছে তোমার ফাইনাল এক্সামে, তোমরা যদি সিনিয়রদের কাছে শুনে থাকো, তোমাদের ফাইনাল এক্সামে মেশিন ডিজাইনে টোটাল যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকটা কিন্তু তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে ফাইনাল এক্সামে। জাস্ট টেক্সট বুকটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তুমি টেক্সট বুক থেকে ফর্মুলাটা খুঁজে বের করে 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 তুমি খাতায় লিখবা, লিখে তুমি প্রবলেম সলভ করবা। তার মানে বোঝা যাচ্ছে যে তোমার টেক্সট বইয়ের যে প্রবলেম বা যে এক্সাম্পল দেওয়া আছে বা যে প্রবলেম দেওয়া আছে কোনো কিছু তোমার জন্য ইম্পর্টেন্ট না, যেহেতু এটা একটা ওপেন বুক এক্সাম। তোমার তোমার তুমি কতটুকু শিখতে পারছো, তোমার বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ কতটুকু, বা তুমি ইঞ্জিনিয়ারিং ডিজাইন অফ দ্য মেশিন এলিমেন্ট কতটুকু বুঝতে পারছো, সেটার পরীক্ষাটা কিন্তু তোমার মেশিন ডিজাইন এক্সামে হবে। তো সেখানে ওপেন বুক এক্সামে তোমার হাতে অয়লার ফর্মুলা থাকবে, তোমার জনসন ফর্মুলা থাকবে, তখন কিন্তু তোমাকে কোশ্চেন বুঝে, ক্রাইটেরিয়া বুঝে, ল্যাঙ্গুয়েজ বুঝে কিন্তু মানে ফাইন্ড আউট করতে হবে যে তুমি এখানে কি জনসনের ফর্মুলা নিবা নাকি অয়লার ফর্মুলা নিবা। সো সেই জিনিসগুলা সামনে তোমরা দেখবা। এখন তোমরা জাস্ট অয়লার ফর্মুলাটাই ভালো করে বোঝো, এটা বুঝলেই এনাফ। সো এইখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি, সেই জিনিসটা করা যায় সেটা হচ্ছে আমরা এটাকে যদি আরেকটু ফার্দার ডিরাইভ করি, ক্রিটিক্যাল স্ট্রেসকে আমরা ক্রিটিক্যাল লোড বাই এরিয়া লিখতে পারি।
ক্রিটিক্যাল লোডের ফর্মুলা আমরা কি জানি, অয়লার কলামের জন্য পাই স্কোয়ার ইআই এল স্কোয়ার ডিভাইড বাই এ, এটা লিখতে পারি। ঠিক আছে, এটা লেখার পরে আমরা আই সমান সমান কি লিখতে পারি, মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সমান কি লিখতে পারি, এ কে স্কোয়ার। ঠিক আছে, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, সো রেডিয়াস অফ জাইরেশনটা হচ্ছিল আমার কোন একটা, মানে রেডিয়াস অফ জাইরেশনটা কি জিনিস কেউ বলতে পারবা? রেডিয়াস অফ জাইরেশন কিন্তু তোমরা কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়াতে পড়ার কথা বা তোমাদের স্যার দেখানোর কথা। সো রেডিয়াস অফ জাইরেশনটা তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিলাম, তোমরা নিজেরা একটু স্টাডি করবে, আমাকে নেক্সট ক্লাসে রেডিয়াস অফ জাইরেশন কি জিনিস আমি নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে, স্যার এটা কি স্যার? এটা হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে যেই মোমেন্ট যেটা রেসপেক্টে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেট করতেছো সেটা এরিয়াটা। ঠিক আছে, আর হচ্ছে হলো কেটা হচ্ছে হলো তোমার রেডিয়াস অফ জাইরেশন। সো তোমার যেই ডিফাইন যে স্যার এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া কি? স্যার এরিয়া ইনার্শিয়া কি রেডিয়াস অফ? আমি বুঝি না, আবার একটু বলো। এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, স্যার এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া দেখা যাচ্ছে যে স্যার খালি দৈর্ঘ্য আর প্রস্থ বা উচ্চতা, ভূমি উচ্চতা এগুলাতেই হ্যাঁ হ্যাঁ, বের হয়ে যাচ্ছে। না না, আর তোমার ম্যাথ মোমেন্ট অফ ইনার্শিয়া স্যার এম কে স্কয়ার লাগে স্যার, ওখানে মানে এটা এম কে এটা স্কয়ার লাগে। ঠিক আছে, ঠিক জি আছে। স্যার এটাই জিজ্ঞেস করছি স্যার, দুইটা হ্যাঁ একসাথে। হ্যাঁ, এখন তোমার হচ্ছে হলো যেটা রেডিয়াস অফ জাইরেশনের ক্ষেত্রে হয় কি, তোমার যদি কোন একটা পার্টিকুলার এরিয়া যদি কোন একটা পার্টিকুলার পয়েন্টে কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে, তাহলে কিন্তু তোমাকে কিন্তু একটা আইডিয়াল কন্ডিশন কনসিডার করতে হবে। এখন যদি তোমার জিনিসটা এমন থাকে যে তোমার হচ্ছে একটা ডিস্ক, ঠিক আছে, আরেকটা হচ্ছিল তোমার একটা নর্মাল একটা টিউব। ঠিক আছে, একটা টিউবের কিন্তু তোমার যে এরিয়াটা বা এটা মাস মোমেন্ট অফ এরিয়া, যেটা টোটাল এরিয়াটা কিন্তু সেন্টার ডিসটেন্স থেকে কিন্তু একটা পার্টিকুলার, মানে তার মানে একটা পার্টিকুলার ডিসটেন্স মেনটেন করে। ঠিক আছে, যে তুমি জি মাস স্যার দুইটা মোমেন্ট অফ ডিসটেন্স এরিয়াটা, সেন্টার থেকে কিন্তু দূরে। কিন্তু তুমি এর ক্ষেত্রে নর্মাল যে রোটর বা ডিস্কের ক্ষেত্রে কিন্তু তোমার এই এরিয়াটা কিন্তু সেন্টার থেকে কিন্তু ভ্যারি করবে। সেটা পেরিফেরিতে ডিসটেন্স যত বাড়বে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, আবার সেন্টারে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া আস্তে আস্তে কমতে থাকবে। সো তোমাকে রেডিয়াস অফ জাইরেশনটাকে একটা আইডিয়াল, একটা মানে সেন্টার থেকে একটা আইডিয়াল ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে, যেটার রেসপেক্টে তোমার টোটাল মোমেন্ট অফ এরিয়াটা বা টোটাল এরিয়াটা ইকুইভ্যালেন্ট হবে। এই জিনিসটা হচ্ছে তোমার রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, তুমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে পারবে না। আমরা এখানে আই সমান সমান লিখতেছি কি, কে মিনিমাম স্কোয়ার। ঠিক আছে, এ কে মিনিমাম স্কোয়ার। এখন তোমার যদি এই একটা রোটরের ক্ষেত্রে তোমার যদি এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার পয়েন্ট গুলো যদি ভ্যারি করে, সেন্টার থেকে ডিস্টেন্সে যদি পেরিফেরিতে তোমার যদি অ্যালং এ যদি ভ্যারি করতে থাকে, তোমার তোমাকে কি কি করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে অ্যালং এ তোমাকে আলাদা আলাদা এ কে স্কোয়ার মানে সামেশন করে 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 তুমি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবে। সেটা কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং। সো আমাদেরকে কি কি করতে হবে, একটা পার্টিকুলার একটা আইডিয়াল একটা পয়েন্ট কনসিডার করতে হবে, যেটা রেসপেক্টে আমার টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়াটা ইকুইভ্যালেন্ট। ঠিক জি আছে, স্যার ইকুইভ্যালেন্ট। তো সেই পয়েন্টটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। জি স্যার। সো এই রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালুটা দিয়ে দেওয়া থাকে, আর এর ভ্যালু বা কে এর ভ্যালু দিয়ে দেওয়া থাকবে। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, আমার এরিয়া এরিয়া চলে যাচ্ছে, এরিয়া এরিয়া কি চলে যায় এখানে, দেখো তো এখানে কি কি করছে এই ইকুয়েশনটা, পাই স্কয়ার আচ্ছা এরিয়া তো পুরো গুণ হয়ে যাবে। তাই এরিয়া তো তো দেখতেছি এরিয়া কাটা। এরিয়া গুণ হয়ে যাওয়ার কথা, তাহলে এখানে মনে হয় কিছু একটা গ্যাঞ্জাম হয়েছে, একটু দাঁড়াও। পাই স্কয়ার ইটা আছে, পাই স্কয়ার ইটা আছে, কোনো সমস্যা নাই। এটাকে নিচে নিয়ে আসলাম, এল ইটাকে উপরে নিয়ে গেলাম, কে মিনিমামটা ই হয়ে গেল। তাহলে ভুলটা করলাম কোথায়, ভুলটা করলাম কোথায় বলো, তোমরাই বলো। ভুলটা করছে এই ইকুয়েশনে, এই ইকুয়েশনে ভুলটা করছে না। এরিয়াটা তো এটার সাথে মাল্টিপ্লাই হবে না, জি স্যার মাল্টিপ্লাই। এরিয়াটা এটার সাথে মাল্টিপ্লাই হবে। এটা তাড়াতাড়ি লিখতে যে আমি ভুল করছি, এরিয়াটা এটার সাথে মাল্টিপ্লাই হবে যেহেতু critical অ্যানসার আবার ঠিকই আছে স্যার, তাহলে এরিয়া কাটাকাটি ঠিকই আছে। এরিয়াটি কাটাকাটি চলে যাবে। তাহলে এরিয়াটি কাটাকাটি চলে গেলে আমাদের ফাইনাল ইকুয়েশনটা এরকম একটা ফর্মে চলে আসে। তুমি দেখো এই ইকুয়েশনটা বা এই টার্মটা বুঝতে প্রবলেম আছে কিনা। এই টার্মটা বুঝতে প্রবলেম থাকার কথা না,
সো এখানে যে একটা রেশিও দেখতেছো যে ক্রিটিক্যাল ইফেক্টিভ লেন্থ ডিভাইড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, এই রেশিওটাকে আমরা বলতেছি হচ্ছিল স্লেন্ডারনেস রেশিও। ঠিক আছে, সো স্লেন্ডারনেস রেশিও হচ্ছিল, এটা হচ্ছে কলামে একটা টার্ম, এটাকে আমরা যদি ডিফাইন করতে যাই এটাকে আমরা কি বলবো, স্লেন্ডারনেস রেশিও মানে একটা যে কোনো একটা কম্প্রেসিবল একটা মেম্বার বা কম্প্রেশন মেম্বার, যে একটা মেম্বারের উপর যদি আমার কম্প্রেসিভ লোড যদি অ্যাপ্লাই হয়, ইজ ডিফাইন্ড এজ দ্য রেশিও অফ ইফেক্টিভ লেন্থ টু দ্য লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, সো এই দুইটার রেশিও করে কিন্তু আমরা স্লেন্ডারনেস রেশিওটা কিন্তু ফাইন্ড আউট করতে পারি। সো এই এল স্কোয়ার বাই কে মিনিমাম, এটাকে যদি আমরা এস দ্বারা ডিফাইন করি, কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। সো এটাকে আমরা বলতেছি হচ্ছিল স্লেন্ডারনেস রেশিও। সো এটাকে আমরা লিখতেছি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু পাই স্কোয়ার ই সিগমা পি। ওকে, এরপর আমি কি করলাম, এসটাকে আমি রুট ওভার করে দিলাম, রুট ওভার করলে পাই ই রুট ওভার সিগমা পি। সো এটা আসার পরে আমার এখানে কি দেওয়া আছে, এস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 80 টু 90। এখন 80 টু 90 এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হচ্ছিল এখানে হচ্ছে পায়ের ভ্যালু, ওকে, ই এর ভ্যালু, আর হচ্ছিল সিগমা পি এর ভ্যালু। এটা হচ্ছিল একটা স্টিল কলামের জন্য, একটা সিম্পল একটা স্টিল কলামের জন্য, স্টিল যে কলামটা আমার হচ্ছে ইউলার কলামের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, সেই কলামের আমি যদি মডুলাস অফ ইলাস্টিসিটি, আইডিয়াল মডুলাস অফ ইলাস্টিসিটি এবং সেটার যদি আমি প্রপোর্শনাল লিমিট, আইডিয়াল প্রপোর্শনাল লিমিটের ভ্যালুটা যদি বসাই, পাই দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা 80 টু 90 এর মধ্যে ভ্যারি করবে। ঠিক আছে, সো 80 টু 90 এর মধ্যে ভ্যারি করবে, এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে স্লেন্ডারনেস রেশিও গ্রেটার দেন অর ইকুয়াল, যদি 80 গ্রেটার দেন হয় তাহলে কিন্তু এটা আমার ইউলার কলামের জন্য অ্যাপ্লিকেবল। বুঝতে পারছো? আমি যে এখানে যে ই এর ভ্যালুটা বসাইছি এবং সিগমা পি ভ্যালুটা বসাইছি, আমি কিন্তু এটা একটা লং কলাম বা একটা আইডিয়াল কলামের জন্য বসাইলাম। এখন আইডিয়াল বা লং কলামের জন্য যদি বসাই, আমার এই ভ্যালুটা সলভ করলে চলে আসে 80 বা 81 বা 82 বা 83, যেটাই আসুক না কেন 80 টু 90 এর মধ্যে ভ্যারি করবে। তাহলে আমি বলে নিতে পারবো যে কলামের স্লেন্ডারনেস, এখান থেকে আমরা এই সিদ্ধান্তে মানে আসতে পারি যে যেই কলামের স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু যদি 80 এর থেকে বেশি হয়, তাহলে সেখানে আমরা অয়লার কলামের ক্রিটিক্যাল লোডের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে একটা কলামের ক্রাইটেরিয়া আমরা কয় ভাবে করতে পারি? শর্ট কলাম লং কলামের রেসপেক্টে করতে পারি। যে কোনো কলামের শর্ট কলাম মানে লেন্থ টু ডায়ামিটার রেশিও যদি 10 টু 12 এর বেশি হয় তাহলে সেটা লং কলাম। লং কলামের জন্য আমরা জানি যে ইউলার কলাম, ইউলার ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। শর্ট কলামের জন্য আমাদের ইউলার কলামটা নট অ্যাপ্লিকেবল। আবার একটা কলামের ফর্মুলাটাকে আইডেন্টিফাই করতে গেলে বা কোন লোডের জন্য আমরা বের করব সেটা বের করতে গেলে আমরা স্লেন্ডারনেস রেশিওর মাধ্যমে বের করতে পারি যে হ্যাঁ, এই কলামের স্লেন্ডারনেস রেশিও আমি ক্যালকুলেট করছি, এটা গ্রেটার দেন 80 হয়েছে, তার মানে এখানে আমি ইউলার কলামটা মোটামুটি ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা। ঠিক আছে, সো এটা তার জন্য একটা আইডিয়াল ভ্যালু। এখন যদি তোমার কোশ্চেনে বলে দেয় যে হ্যাঁ তুমি এখানে তুমি জনসন কলামের ফর্মুলা ব্যবহার করো, তাহলে তোমাকে সেটা জনসন কলামই ব্যবহার করতে হবে। বাট ইউলার কলাম তোমার যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে, তখন তুমি স্লেন্ডারনেস রেশিওটা বের করবা, বের করে মানে তোমার ইফেক্টিভ লেন্থের ভ্যালু তুমি জানো, তুমি রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালু জানো, তুমি রেশিও করার পর যদি দেখো 80 থেকে গ্রেটার দেন আসে, তুমি আস্তে করে ইউলার কলামের ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তার মানে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কিন্তু আমি কিন্তু ইউলার কলামের এই কন্ডিশন থেকে কিন্তু পাচ্ছি যে ইউলার কলাম আপ টু প্রপোর্শনাল লিমিট পর্যন্ত কিন্তু অ্যাকসেপ্টেবল, বিয়ন্ড প্রপোর্শনাল লিমিট ইট ইজ নট অ্যাকসেপ্টেড। ঠিক আছে, সো অনেকগুলো কথা বললাম। এটা একটা বাকলিং লোডের ইকুয়েশন। এই বাকলিং লোডের ইকুয়েশনটা এখান থেকে কিভাবে লিখছে, এখান থেকে লিখেছে হচ্ছে তোমার এই প্রপোর্শনাল লিমিটের সিগমা পি এর জায়গায় সিগমা বি লিখছে। ঠিক আছে, সো ক্রিটিক্যাল মানে প্রপোর্শনাল যে লিমিট, এটাকে আমি যদি বাকলিং স্ট্রেসের মাধ্যমে যদি এটাকে ডিফাইন করতে চাই, তাহলে আমি জাস্ট কিছুই না, এই সিগমা পি এর জায়গায় সিগমা বি লিখে দেবো। সিগমা বি লিখে দিলে আমি ক্রিটিক্যাল লোডটাকে স্লেন্ডারনেস রেশিও ফর্মে লিখতে পারি। এখন যদি আমি তোমাকে বাকলিং লোড বা প্রপোর্শনাল লিমিটের যে ফর্মুলাটা বা ক্রিটিক্যাল লোডের যে ফর্মুলাটা, এটাকে যদি এই ফর্মে লিখতে বলি, তুমি লিখতে পারবা। তুমি যদি আমি তোমাকে যদি বলি যে ক্রিটিক্যাল লোড, এটাকে আমি তোমাকে যদি বলি যে তুমি এটাকে স্লেন্ডারনেস রেশিও ফ্র্যাকশনে লেখো,
তাহলে কিন্তু তোমাকে কিন্তু এভাবে লিখতে চলবে না, তখন কিন্তু তোমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো এই ফরম্যাটে আনার ওয়ে হচ্ছে এখানে একটাই, যে এস স্কোয়ার পাই স্কোয়ার ই সিগমা পি এর জায়গায় তুমি সিগমা বিটা বসাবা, বাকলিং লোডের স্ট্রেসটা বসাবা, বসাইলে তুমি এই ফাইনাল ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ। তার মানে বাকলিং লোড হচ্ছিল পাই স্কোয়ার ই ডিভাইড বাই এস স্কোয়ার। সো তুমি যদি স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু জানো, তুমি মডুলাস অফ ইলাস্টিসিটি জানো, এই ভ্যালু থেকে তুমি একটা কলাম কোন লোডে বাকল হবে সেটা তুমি ফাইন্ড আউট করতে পারবে। ঠিক আছে, সিগমা বিটা কি বুঝায় স্যার আরেকবার স্যার? সিগমা বি আর হচ্ছে তোমার মোটামুটি এই যে পিই, এই দুইটা কিন্তু মানে পি তো না, এটা হচ্ছে পি বাই এটা কি বেসিক্যালি তোমার ক্রিটিক্যাল স্ট্রেস। সো এই ক্রিটিক্যাল স্ট্রেস আর হচ্ছে এই বাকলিং স্ট্রেস অলমোস্ট ইকুয়াল। ঠিক আছে, অলমোস্ট না, ইকুয়ালি। ঠিক আছে, এখন যদি তোমার হাতে যদি স্লেন্ডারনেস রেশিও ভ্যালু থাকে, তোমার হাতে তোমাকে আমি যদি বলি বাকলিং লোড বের করো, তোমার স্লেন্ডারনেস রেশিও এত, তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি এত, তোমার বাকলিং লোড কত, তুমি এই কোয়েশ্চনটা ইউজ করবা। আর যদি তোমাকে যদি আমি বলি যে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া এত, ইফেক্টিভ লেন্থ এত, তোমার ক্রিটিক্যাল লোড এত, তুমি এই ইকুয়েশন। সো এই ক্রিটিক্যাল লোড বা ক্রিটিক্যাল স্ট্রেস আর বাকলিং লোড বা বাকলিং স্ট্রেস একই জিনিস, এটা নিয়ে ডাউট থাকার কোনো কথা না। ঠিক আছে, সো ক্রিটিক্যাল লোড মানে কি, যখন একটা কলাম বাকল করা শুরু করবে সেটা তার জন্য ক্রিটিক্যাল লোড। এটা তো তোমরা ক্লিয়ার নাকি? একটা কলাম বাকল বা বেন্ড করা শুরু করলে সেটা তার জন্য সেটা ক্রিটিক্যাল লোড। সো এই ক্রিটিক্যাল লোডের যে ফর্মুলাটা, এখান থেকে তো আমরা এই জিনিসটাকে ফাইন্ড আউট করছি, এই কোয়েশনটাকে নিয়ে আসছি, এটা তো এখান থেকে নিয়ে আসছি, এই যে সিগমা ক্রিটিক্যাল লেস দেন সিগমা পি, এখান থেকে এই ভ্যালুটা বসে তো আমি এটাকে ডিরাইভ করছি। ঠিক আছে, সো এটা হচ্ছিল ক্রিটিক্যাল লোডের ইনিশিয়াল ফর্ম, এটা হচ্ছিল ক্রিটিক্যাল লোডের আলটিমেট ফর্ম। আলটিমেট ফর্মের মধ্যে আমার ই এবং এস, তার মানে তুমি বলতে পারো যে আলটিমেট ফর্মে বাকলিং লোডটা হচ্ছে বাকলিং স্ট্রেস ইজ এ ফাংশন অফ স্লেন্ডারনেস রেশিও এন্ড মডুলাস অফ ইলাস্টিসিটি। আর এটা ইনিশিয়াল ফর্মের যদি আমি লিখতে চাই, যে ফাংশন অফ ই আই এন্ড ইফেক্টিভ লেন্থ। ঠিক আছে, এখন যদি আমি তোমাকে বলি যে একটা কলামে ক্রিটিক্যাল লোড বা বাকলিং লোড, তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া আর হচ্ছে ইফেক্টিভ লেন্থের মানে মানে ডাইমেনশন গুলো ইউজ করে লেখো, তাহলে তুমি এই ইকুয়েশনটা লিখবে। আর যদি তোমাকে আমি বলি যে বাকলিং লোড বা ক্রিটিক্যাল লোডটা তুমি স্লেন্ডারনেস রেশিও আর মোমেন্ট মডুলাস অফ ইলাস্টিসিটি রেশিওতে লেখো, তাহলে তুমি এই ইকুয়েশনটা ইউজ করবে। সো একটা কলামের জন্য এখন তুমি দুইটা ইকুয়েশন পাইলা, একটা হচ্ছে এই ইকুয়েশন আর একটা হচ্ছে এই ইকুয়েশন, দুইটাই তোমার জন্য ট্রু। তুমি যদি এটা দিয়ে প্রবলেম সলভ করতে চাও, ওকে, কোনো সমস্যা নাই। আর এটা দিয়ে যদি করতে চাও, ওকে, কোনো সমস্যা নেই। তোমাকে আগে কোশ্চেন দেখে বুঝতে হবে যে কোন ভ্যালুটা তোমার জন্য সাফিসিয়েন্ট আছে। তোমার যদি এটার জন্য সাফিসিয়েন্ট হয় তুমি এই লাইনে আগাবা, তোমার যদি এটার জন্য সাফিসিয়েন্ট হয় তুমি এই লাইনে আগাবা। বুঝতে পারছো? এখন বলো কার কি ডাউট আছে? কার কোনো ডাউট আছে? তোমরা এই এই লেকচারটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা ঠান্ডা মাথায় বাসায় দেখো। ঠিক আছে, ডাউট থাকলে আমাকে নেক্সট ক্লাসে বলবে। ওকে, তো তোমাদের ক্লাস মনে অলমোস্ট টাইম শেষ, আমি আর কন্টিনিউ করতে যাচ্ছি না। পিডিএফটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।